আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথন। আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূসের পদত্যাগ ইস্যু বা সার্বিক ইস্যুতে বরাবরই এখানে সামরিক বাহিনীকে আপনার অনেকটা দায়ী করার চেষ্টা চলছে। এনসিপি নেতাদের বক্তব্য, আরো বেশ কয়েকজন নেতার বক্তব্য আপনি দেখবেন ঘুরে ফিরে বলতেছে যে বিএনপি এবং সামরিক বাহিনী দায়ী, রাজনীতিবিদ এবং সামরিক বাহিনী দায়ী ডক্টর ইউনূসের পদত্যাগের জন্য। তো এরই মাঝখানে আবার আলোচনা উঠে আসছে যে 1/11 কি আবার ফিরে আসছে, আর এই বিষয়টাকে আরো বেশি মানুষের কাছে ধরেন ফোকাসেবল ইস্যু তৈরি করেছে যখন আমাদের সাবেক সেনাপ্রধান জনাব ইকবাল করিম ভুইয়া তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন, দেন অনেকের কাছে এই বিষয়গুলো নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া বলছেন 1/11 পুনরাবৃত্তি দেখতে চাই না, দেশের অপূরণীয় ক্ষতি হবে। নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখছেন, এরূপ অসাংবিধানিক কর্মকাণ্ডে সেনাবাহিনী অতীতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, নতুন করে আরো ভোগান্তি ডেকে আনা ঠিক হবে না। তিনি আসলে কিসের বেসিসে কোন কথায় এই স্ট্যাটাসটা দিলেন? ওনার কাছে কি এরকম কোনো তথ্য আছে যে সেনাবাহিনীতে কোনো একটা পরিকল্পনা চলছে, কোনো একটা কুয়ের ঘটনা চলতেছে, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে? জেনারেল ওয়াকারুজ্জামানকে আমরা দীর্ঘ সময় যদি অবজারভেশন দেখি, ওনার কথাবার্তাগুলোতে মানে ক্ষমতা গ্রহণের ইচ্ছা চেষ্টা আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে ফিল হয় নাই। এখন আপনার পয়েন্ট অফ ভিউ আপনি কি ভাবছেন? কারণ উনি যদি এটা নেওয়ার চিন্তা করতেন, আমার মতে মাঝখানে যে সময়টা অনেক কিছু হয়তো করার সুযোগ ছিল, বাট তিনি সেটা করেন না। ইভেন তিনি আনটিল নাও ক্লিয়ারলি গণতান্ত্রিক প্রক্রিয়া একটা নির্বাচন হওয়ার জন্য অপেক্ষা করছেন, যে একটা নির্বাচন হয়ে যাক, রাজনৈতিক সরকার ক্ষমতায় আসুক। কারণ ইন্টারিম তো আজীবনের জন্য আসে নাই, নির্দিষ্ট সময়ের জন্য আছে। যে সেনাবাহিনীর আইনে হয়তো এমন কোন রুলস আছে যে আপনি চাইলেই, আমরা যেমন আমজনতা যা খুশি তা বলতে পারি, সেনাপ্রধান, পুলিশ প্রধান অথবা নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, তারা অনেক কিছু হিসাব নিকাশ করে বলতে হয়। তো সেই জায়গাতে তিনি যেই কথাগুলো বলেছেন, ওই যে কেউ বলছেন যে সামরিক যেই কিছু রুলস আছে ওনার যে জায়গা থেকে, যে উনি কি বলতে পারেন, কতটুকু বলতে পারেন, কারণ আমার কথায় কি আসে যায়, কিন্তু সেনাপ্রধানের একটা কথায় দেশে বহুত কিছু ঘটতে পারে। সো এগুলা ইস্যু আছে অবশ্যই। তো ওইরকম জায়গা থেকে ওনার এই বক্তব্যগুলোকে অনেকে ভাবছেন যে এটা মানে উনি ওনার জায়গার যে পদের যেই রুলস গুলো সেগুলোকে তিনি ভঙ্গ করেছেন। তবে তিনি কিন্তু বারবার বলছেন যে ক্ষমতা গ্রহণের ইচ্ছা নাই, তিনি সুন্দরভাবে একটা নির্বাচনের পর ওনারও রিটায়ারমেন্টের টাইম হয়ে আসছে, তো তিনিও সেখান থেকে অবসর চান। এখন দিন শেষে আমাদের সাবেক সেনাপ্রধান, এনসিপির নেতাকর্মীরা, আরো বেশ কয়েকটা রাজনৈতিক দলের বক্তব্যে, তবে বিএনপির কোন বক্তব্যে আমরা এই স্পষ্টতা বা এই ধরনের মেসেজ ফিল করি নাই যে সেনাবাহিনী ক্ষমতা টেক ওভার করবে। বরঞ্চ সেনাবাহিনী বিএনপিকে একসাথে মিলাই ফেলতেছে এনসিপি। অনেকের ক্ষেত্রে বিভিন্ন নেতাদের বক্তব্য এরকমই মনে হচ্ছে। আবার এই ভারতের প্রেসক্রিপশনে সেনাবাহিনী চলতেছে, এগুলো আসলে আমার সেনাবাহিনীর জন্য আমি মনে করি এগুলো একটা লজ্জাজনক চ্যাপ্টার তৈরি করার একটা অপচেষ্টা। বাংলাদেশের সেনাবাহিনী বা বাংলাদেশের কথাই তো চলবে নিশ্চয়ই, এন্ড ভেতরের খবর তো আমরা জানি না। এখন যারা জানান তারাই কতটুকু জানেন সেটাও মাঝে মাঝে চিন্তা হয় যে এত যদি হয় তাহলে মানে একটা রাষ্ট্র কেমনে চলতেছে তাইলে। আর 1/11 যে ইস্যুটা ছিল, যে বললাম না ভিডিওর প্রথমে, যে মানুষের মধ্যে নানান মুড সুইং হয়। 1/11 আরেকটা ফিরে আসুক, এটা বাংলাদেশের মানুষ কখনোই চায় না, আমিও চাই না। আমি বরাবরই বলি যে দেশ চলবে রাজনীতিবিদদের সিস্টেমে, বাট রাজনীতিবিদ কারা? আমাদের রাজনীতিবিদদের পিক অ্যান্ড চুজের মধ্যেও দলগুলোর পরিবর্তন আনা উচিত। ওই এলাকার গলির গুন্ডা বক্কট্টু জনপ্রিয়তা পাইছে, টাকা পয়সা কামাইছে, তারপরে একটা নমিনেশন সাবমিট করছে, দল বদির মতন লোক যখন ভাই মানে এমপি হয়ে যায়, তখন বুঝতে হবে যে একটা এলাকার কতটুকু ক্ষতি হচ্ছে, দেশের কতটুকু ক্ষতি হচ্ছে। তো বিএনপি তো আছেন, এরকম 2-4টা ক্যারেক্টার আছে, অন্যান্য দলেও আছে। এগুলার পরিবর্তে মার্জিত, সুশীল, ভদ্র, সজ্জন ব্যক্তিদের যতক্ষণ রাজনীতিতে পিক অ্যান্ড চুজ করা যাবে না, ততক্ষণ আমার মনে হয় এগুলা চলতে থাকবে। আমরা রাজনৈতিক দলগুলা মারামারি করবো, পিটাপিটি করবো, এর লাশ ফালাই দেবো, আজকে আন্দোলন, কালকে ওইটা, কালকে এর পদত্যাগ। দেশের এই সার্বিক ইস্যুতে ফাইনালি সেনাবাহিনী হস্তক্ষেপ করতে হয়। সেনাবাহিনীর হস্তক্ষেপ ছাড়া তো হচ্ছেও না। আপনি দেখেন মাঠে তো সেনাবাহিনী আছে, এখন পুলিশ যে একটা ভূমিকায় চলে গেছিল বা যে একটা নেগেটিভ অবস্থানে এদেরকে ফেলা হয়েছিল, সেখান থেকে ব্যাক করে আসার জন্য ব্যাকআপ হিসেবে সেনাবাহিনীরই কাজ লাগছে।
দিন শেষে মানুষ যদি একটু ভয় পায়, এটা সেনাবাহিনীরে পায়। তো সেই জায়গা থেকে আমজনতা মাঝে মাঝে মনেই করে নেয় ভাই থাকুক সেনাবাহিনী 6 মাস 1 বছর, সমস্যা নাই, রাজনৈতিক দলগুলোর একটু শিক্ষা দেওয়া দরকার, এরকম চিন্তা মুহূর্তের মধ্যে চলে আসে। তবে পৃথিবীর কোন উন্নত রাষ্ট্র সেনা শাসনে চলে না, এটা খেয়াল রাখেন। সেনা শাসনে যেই সব দেশগুলা চলে, লাইক মিয়ানমার ধ্বংস, লাইক আপনি পাকিস্তান ধ্বংস। গণতান্ত্রিক ওয়েতে রাজনীতিবিদদের হাতে যে দেশগুলো থাকে ওইগুলোই উন্নত হয়। তবে লুটপাটকারী রাজনীতিবিদ না, অশিক্ষিত মূর্খ গাধা এগুলা না, লেভেলের রাজনীতিবিদ হইতে হবে। তবে এই দেশে লেভেলের রাজনীতিবিদ কয়জন আছে, আর আমি আপনি কয়জনরে বানাইতে চাই? আমরাই তো চাই না, পরিবর্তন হবে কোথায়? যে ডক্টর মোহাম্মদ ইউনূসেরও 5 বছরের কারাদণ্ড হতে পারে। শুধুমাত্র উনি না, উপদেষ্টাদের মধ্যে শুরু করে অনেকেরই, যারা সরকারি কর্মচারী কর্মকর্তা আছেন। বাংলাদেশে এই মুহূর্তে যে গণভোট হ্যাঁ এবং না এর পক্ষে যে প্রচার প্রচারণা, অথবা একজন নিরপেক্ষ সরকার প্রধান হিসাবে হ্যাঁ এর পক্ষে জনগণকে ভোট দেওয়ার জন্য যে আহ্বান বা সরকারি বিভিন্ন দপ্তরকে যে নির্দেশনা দেওয়া হয়েছে ডক্টর ইউনূসের কার্যালয় থেকে, এই ঘোষণার জন্য বা এই কর্মকাণ্ডের জন্য 5 বছরের কারাদণ্ড হতে পারে। এই মুহূর্তে নির্বাচন কমিশন বনাম সরকার একটা মুখোমুখি অবস্থানে চলে গিয়েছে। যদিও আমরা দেখছি গতকালকেও রংপুরের জনসভায় বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান তিনিও গণভোটে হ্যাঁ পক্ষেই জনগণকে উদ্বুদ্ধ করেছেন। আর জামাত ইসলাম তো প্রথম থেকে গণভোটের পক্ষে হ্যাঁ অবস্থান আছে, বা এনসিপিও বরাবরই বিএনপিকে এই গণভোট বা জুলাই সনদ ইস্যুতে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালাচ্ছিল। তো যখন এই অবস্থা, কেন গণভোটের পক্ষে হ্যাঁ প্রচারণা অথবা না প্রচারণা যদি সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী, ডিসি, এসপি, ইউনো থেকে শুরু করে কোনো ওসি অথবা যে কোনো কেউ সরকারিভাবে যারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিচ্ছে তারা যদি করে, কেন এটা দণ্ডনীয় অপরাধ? দর্শক, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আপনার বিষয় হচ্ছে 12 ফেব্রুয়ারি 2026 তারিখে অনুষ্ঠেয় গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে গণভোটের পক্ষে হ্যাঁ অথবা না এর বিষয়ে প্রচারণা সংক্রান্ত উপযুক্ত বিষয়ে গণভোট অধ্যাদেশ 2025-এর ধারা 21 এবং গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর অনুচ্ছেদ 86-এর বিধানবলীর প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি, অর্থাৎ প্রজাতন্ত্রের কর্মে, ডক্টর ইউনূস প্রজাতন্ত্রেরই কর্মচারী, এই উপদেষ্টা পরিষদ প্রজাতন্ত্রেরই কর্মচারী, সরকারি অফিসাররা প্রজাতন্ত্রের কর্মচারী। তো প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত এবং সচেতন করতে পারবেন, তবে তিনি গণভোটে হ্যাঁ এর পক্ষে অথবা না এর পক্ষে ভোট প্রদানের জন্য জনগণকে কোনোভাবে আহ্বান জানাতে পারবেন না। তাহলে রাষ্ট্রীয় কোষাগারে টাকা খরচ করে যে হ্যাঁ প্রচারণা চালানো হলো, এটা নিয়ে আসলে এই মুহূর্তে গণভোট নিয়ে পেছনে কি চলছে জানি না। তবে দুইটা পক্ষ আমরা দেখছি এই মুহূর্তে নির্বাচন কমিশন হঠাৎ করে কেন এমন বার্তা দিলেন বা এমন অধ্যাদেশ জারি করলেন। তো নির্বাচন কমিশন বলছে যে আপনি সচেতন করতে পারবেন, কিন্তু ভাই আপনি হ্যাঁ ভোট দেন, হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি, এই ধরনের বক্তব্য যদি কোনো সরকারি অফিসার কর্মচারী কর্মকর্তা অথবা খোদ ডক্টর ইউনূস অথবা উপদেষ্টা পরিষদের যে কোনো কেউ দেয়, সেটা তারা পারবে না। কেননা এই ধরনের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে, যা গণভোট অধ্যাদেশ 2025-এর 21 এবং গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর অনুচ্ছেদ 86 অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ হিসাবে গণ্য হবে। তার মানে 2025 সালে যে সংস্কার করা হয়েছে সেই সংস্কারেও এই বিষয়টা আছে, আর 1972-এর যে অনুচ্ছেদ আছে সেখানেও আছে। বর্ণিত অবস্থায় উল্লেখিত বিধান অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো প্রাপককে, বিভাগীয় কমিশনার, ঢাকা, চট্টগ্রাম এবং রিটার্নিং অফিসাররা, আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা, ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক সকল এবং রিটার্নিং অফিসার। আর আদেশক্রমে মোহাম্মদ মনির হোসেন, উপসচিব, নির্বাচন পরিচালনা 2 অধিশাখা, এরপর এখানে আপনার দেওয়া হয়েছে। তার মানে কি দাঁড়াচ্ছে, কেন আসলে হঠাৎ করে এই প্রজ্ঞাপন জারি করা হলো? এ নিয়ে ভেতরে ভেতরে হয়তো অনেক গল্প আছে, তবে যেটা আজকে থেকে যে কোনো রিটার্নিং অফিসাররা হ্যাঁ
ভাই হ্যাঁ ভোট দিতে হবে, যেহেতু এখানে নায়ের অপশন রাখা হয়েছে, তার মানে কি জনগণকে নিজেদের ভোট নিজেদের জন্য অপশন রাখা হয়েছে। এক হচ্ছে এখানে কোনো না অপশন ছিল না, সো সেই ক্ষেত্রে হ্যাঁই দিতে হবে বা হ্যাঁই দিত। যেহেতু হ্যাঁ এবং না আছে, নির্বাচন কমিশন যেটা এখানে বলতে চাচ্ছে, সো পাবলিককে সুযোগ দেন। হ্যাঁ দিলে কি ভালো হবে না হবে সেটা একরকম, কিন্তু হ্যাঁই দিতে হবে, হ্যাঁর পক্ষে প্রচারণা, এইটা নির্বাচন কমিশনের কাছে কনফ্লিক্ট। কিন্তু কেন হঠাৎ করে নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত নিল, পেছনে আসলে কি চলছে? আর এই আইন অনুযায়ী এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার যারা আছেন নির্বাচন কমিশনের আন্ডারে চলে গেছেন, সকল সরকারি কর্মচারী কর্মকর্তারা ডক্টর ইউনূসের অধীনে কিন্তু এখন না। ওই যে ওই দিন আমরা কোন এলাকার একজন জেলা প্রশাসক তিনি বলছিলেন তিনি আসলে ডক্টর ইউনূসের কর্মচারী না, এই মুহূর্তে নির্বাচন কমিশনের আওতায় তারা আছেন, যার কারণে গণভোটের পক্ষে হ্যাঁ প্রচারণা তিনি চালাতে পারেন না। এটা আইনিভাবে ভেজাইল্লা, তার মানে এটাই। আর এখন থেকে যদি এটা কেউ করে তার জন্য 5 বছরের কারাদণ্ড হতে পারে। তো আজকে থেকে এই ধরনের প্রচারণা সরকারি প্রজাতন্ত্রের কর্মচারী কর্মকর্তারা দিতে পারবে না। এখন নির্বাচন কমিশন ভালো জানে হুট করে কেন এই প্রজ্ঞাপন জারি করা হলো, হয়তো এটা সময় বলে দিবে। শেখ হাসিনা মানে বাংলাদেশের বাইরে প্রথমে তিনি নেতা কর্মীদের অডিওতে ভাষণ দিচ্ছিলেন, তারপরে তিনি যে সমস্ত নেতা নেত্রী কর্মী যারা বাংলাদেশ থেকে মানে লিটারালি পালিয়ে ভারত বা বিদেশে যেখানে যেখানে আছেন, আমেরিকা যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, এখানে বহু আওয়ামী লীগের নেতারা আশ্রয় নিয়েছেন। ফলে তাদের সঙ্গে তিনি একটা দেখা সাক্ষাৎ করার প্রক্রিয়া শুরু করেন। প্রথম যখন করেন তখন আমরা ভারতীয়রা কবর করেছিলাম, কিন্তু এখন এরপরে এটা এত ঘন ঘন হয়, এতবার হয় যে সেটা আমাদের কাছে তার যেহেতু তার নির্যাস আমাদের কাছে সম্পূর্ণ জানা নেই, সেই কারণে এই মিটিং গুলো থেকে নেট রেজাল্টটা কি হতে চলেছে সেটা এখনো নিশ্চিত নয়। আমি যেটা শুনেছি তিনি আপাতত এখন প্রত্যেক নেতা নেত্রীর থেকে তার কথা শুনছেন, শুনে তিনি ভবিষ্যতে রণনীতি তৈরি করবেন এবং খুব সময় দ্রুত এগিয়ে আসছে, যেহেতু নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা আছে, সেই কারণে এই সময় দ্রুত হয়তো আরো কিছু মিটিং আগামী দিনেও হতে পারে। মিটিং গুলো সেক্ষেত্রে ভারত সরকার, আমি আগেও বলেছি, অনুমতির ব্যাপার নয়, ভারত সরকার কোনো বাধা দিচ্ছেন না। এইবার প্রথম যুক্তরাজ্যের যে প্রতিনিধি দল এলেন, সেখানকার আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, অন্য পদাধিকারীরা যে এসেছিলেন 5 জন, যারা দীর্ঘ আলোচনা করলেন, সেই আলোচনা লন্ডনের খবরটি হলো লন্ডন করেসপন্ডেন্ট মারফত প্রথম একটি বাংলাদেশের কাগজে। সেটি কিন্তু সূত্র, আপনি যেটা আনন্দবাজারেও দেখছেন তার সূত্র সেটাই, তারাই কি ওইভাবে বলেছেন। তিনি মানে রাজার মতো রাজপ্রাসাদে আছেন এটা বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে যেটা আসল কথা, তিনি প্রধানমন্ত্রীর প্রোটোকল নিয়ে আছেন। তাহলে একজন প্রধানমন্ত্রীর প্রোটোকলে যা যা থাকা উচিত সেগুলো সবই আছে, সেগুলো সবই আছে, প্রথম দিন থেকেই তো আছে। সেটা তো নতুনত্ব কিছু নেই এর মধ্যে। আমাদের কাছে নতুনত্ব লাগে, ওদের কাছে বাংলাদেশিদের কাছে নতুনত্ব লেগেছে, এবং তারা এই খবরগুলো এতদিনে যে ছাপছেন এটা একটা আওয়ামী লীগের পক্ষে আমি বলবো ইতিবাচক দিক। আগে খবর ছাপাই হতো না, শেখ হাসিনা প্রকাশ্যে উপস্থিত হবেন এটা বাংলাদেশে তো ভাইরাল হয়েছে, কিন্তু সে খবরও ছাপা হয়েছে। এবং কি এখন যে খবরগুলো ছাপা হচ্ছে, ফলে আমার কাছে মনে হয়েছে যে এটা ভবিষ্যতে তিনি একটা রণনীতি তৈরি করছেন, যে রণনীতিটা হয়তো আর কিছুদিন পর জানা যেতে পারে আর কি, এখনো স্পষ্ট না। প্রথম কথা হচ্ছে 2014 থেকে 24 মনে হয়েছিল বিএনপি নামক দলটি নিশ্চিহ্ন হয়ে গেছে, তা তো হয়নি, তারা আজ ক্ষমতার দোরগড়ায়। এমনকি জামায়াত, যাকে কোথাও দেখা যেত না, তার নিষিদ্ধ ছিল, জামায়াতও ক্ষমতায় আসবে কিনা এই নিয়ে আলোচনা চলছে, চর্চা শুরু হয়েছে। নিষিদ্ধ হয় না ভারত, আমি বলছি ভারত বাংলাদেশের 3টি ধারা সব সময় থাকবে, ক্ষমতায় থাকুক বা না, নিশ্চিহ্ন কেউই হবে না। নিশ্চিহ্ন না আওয়ামী লীগ হবে, নিশ্চিহ্ন বিএনপি হবে না কোনোদিন, নিশ্চিহ্ন জামায়াত হবে না। 3টে আদর্শের ধারায় বাংলাদেশ বিবর্তিত হয়, এটা গেল এক। দ্বিতীয় কথা, আপনি যদি বলেন হ্যাঁ এগুলো অনেক, আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে, যেটা সাংবাদিক হিসেবে কানেক্টিং দ্য ডটস, আপনি যে সূত্রগুলোকে এক সূত্রে গাঁথেন। কিরকম? ভারতের একটি সংবাদ মাধ্যম, ইংরেজি সংবাদ মাধ্যম, যেটাকে আমরা অনেকেই জানি যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম, তারা কতগুলো প্রশ্ন শেখ হাসিনা করলেন, যে প্রশ্নের জবাব তিনি দিলেন যে আওয়ামী লীগ এবং বিএনপি দুটি রাজনৈতিক দল, এদের কারণেই বাংলাদেশে গণতন্ত্র বিকশিত হয়েছে। তিনি বিএনপির অবদানকে স্বীকারও করেছেন। দ্বিতীয়ত হচ্ছে তিনি বলেছেন, তিনি ধরেও না যে নির্বাচন হয়ে যাচ্ছে, তিনি ধরে নিয়েছেন, এবং তাহলে তিনি একটা আপিল করছেন বিএনপির কাছে
যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা যেন প্রত্যাহার করা হয়। ঠিক তারপরে তারেক রহমান তিনি এপিকে একটা ইন্টারভিউ দিলেন। সেই ইন্টারভিউতে বললেন তিনি যে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করায় তিনি বিশ্বাস করেন না, কারণ ভবিষ্যতে কোনো একদিন তাহলে তাদেরকেও কেউ তাদের উপরও নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। তবে হ্যাঁ, অপরাধীদের বিচার হবে, সেটা হতে পারে, কিন্তু রাজনৈতিক দলকে তিনি নিষিদ্ধ করার পক্ষপাতী নন। এমনকি একই সঙ্গে সেই একই ইন্টারভিউতে তিনি বলেছেন ভারতের সঙ্গে সম্পর্ক রেখে তারা চলতে চান। এই কারণে আমি বলতে পারি যে এটা ভারতের থেকে আমি কোনো নির্দিষ্ট মানে কোনো খবর নেই, কিন্তু আমার মনে হচ্ছে এগুলোকে যদি সূত্রগুলো যোগ করেন তাতে অবশ্যই ভারতের ভূমিকা থাকলেও থাকতে পারে। এটা হচ্ছে যে আওয়ামী লীগ এইভাবে একটা দীর্ঘকাল রাজনৈতিক দল, আচ্ছা এই সময় একটা বিএনপি ক্ষমতায় যদি এসে যায়, এখন যদি নির্বাচনটাই তো যদি হয় এই নিয়ে প্রশ্ন আছে, সেটা তো আপনি তো নিশ্চয়ই জানেন, হয়তো শুনেছেন, আমাদের আশঙ্কা আরো বাড়িয়ে দিয়েছে মার্কিন দূতাবাসের যে ঘোষণা ট্রাভেল অ্যাডভাইসের। এই প্রথম আমি দেখলাম তারা ঘোষণা করেছেন যে বাংলাদেশের নির্বাচনের প্রাক্কালে জঙ্গি চরমপন্থীদের হামলা হতে পারে, এই শব্দটুকুলি ব্যবহার করা হয়েছে এবং সেটা ওদের ওয়েবসাইটে আছে, এবং বলা হয়েছে মন্দির মসজিদ গির্জা আক্রান্ত হতে পারে। যে সমাবেশটাকে আপনার খুব শান্তিপূর্ণ মনে হচ্ছে সেটা শান্তিপূর্ণ নাও হতে পারে, দুই দলের মধ্যে সংঘাত লাগতে পারে, তাহলে এগুলো এড়িয়ে চলে। এই যে কথাগুলো টাইমিংটা যদি দেখেন আপনি, টাইমিংটা হলো ঠিক একদিন আগে তারা জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করেছেন। জামায়াতে ইসলামের সঙ্গে আমেরিকান দূতাবাসের পদাধিকারের সকলেই উপস্থিত, ইনক্লুডিং আমরা জানি যিনি বহুকাল ধরে ছাত্র শিবির করতেন যে ফিরোজ আলী, তিনিও ছিলেন পলিটিক্যাল কাউন্সিলর এবং খুবই প্রবীণ একজন ব্যক্তি। তিনি কিন্তু এরকম ঘটনা নয়, খুব ব্যতিক্রমী যে তিনি কিন্তু তার বয়স অনেক হয়ে যাওয়া সত্ত্বেও তিনি কিন্তু ওই আমেরিকান দূতাবাসে বিভিন্ন স্থানে কাজ করেছেন এবং এখন ঢাকায় করছেন, এবং ঢাকায় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, সেটা সবাই আমরা জানি। অন্তত তার সঙ্গে বৈঠকের পর আমেরিকান এম্বাসির এই ঘোষণাটা এটা চিন্তায় ফেলেছে। আপনি জানেন যে ভারত বাংলাদেশের সমস্ত মিশনগুলোকে নো ফ্যামিলি পোস্টিং ডিক্লেয়ার করেছিল, তার জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন নিরাপত্তার তো কোনো অভাব নেই, কেন এটা ভারত করেছে জানি না। আমার তো প্রশ্ন পররাষ্ট্র উপদেষ্টার কাছে বা বাংলাদেশ সাংবাদিকরা যারা মিলিত হন পররাষ্ট্র উপদেষ্টার কাছে, তাদের এই প্রশ্নটা করা উচিত যে মার্কিন দূতাবাসের এই ট্রাভেল অ্যাডভাইসারি সম্পর্কে আপনি কি বলবেন। তিনি বলেছেন জঙ্গি হানা হতে পারে, মন্দির মসজিদ গির্জায় আক্রমণ হয়, এই কথাগুলো যে বলে, এবার সেটাকে তারা কিভাবে দেখছেন বা তার ব্যবস্থা কি রাখছেন প্রতিরোধ করার জন্য, সেটা বাংলাদেশের সরকারের দায়িত্ব। আপনি যেটা আর একটা জিনিস হয়েছে সেটা নতুন ঘটনা, তাতে আমার মনে হয় বাংলাদেশের রাজনীতির আর একটা পট পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে যে তারেক রহমানের গণভোটের পক্ষে হ্যাঁ বলে দেওয়াতে একটা সমীকরণ বদলাতে পারে, কারণ এই গণভোটের পক্ষে হ্যাঁ বলাটা বিএনপি দলের মধ্যে ভিন্ন মত ছিল, সেটা সকলেই আমরা জানি। হ্যাঁ, তারেক রহমান হ্যাঁ বলেছেন, কেন হ্যাঁ বলেছেন তিনি গোটাটা পড়ে রেখেছেন কিনা আমি জানি না, এবং সেই নিয়ে আমার মনে হচ্ছে বিএনপি যে একটা অবস্থা, মানে সত্যি সত্যি প্যারাগ্রাফ ফেরার পর যে ধরনের একটা আকাঙ্ক্ষা মানুষের মধ্যে, আগ্রহ যেটা বেড়েছিল, সেটা কিন্তু কিছুটা সীমিত হয়েছে। তিনি কি কোনো চাপে পড়েছেন আমি সেটা জানি না, ফলে সেটা আপনারাই ভালো বলতে পারবেন বাংলাদেশে কেন এই মত পরিবর্তনটা ঘটলো। কিন্তু এটা হলে কি হবে সেটা কি জানেন তারা? নির্বাচনে যে গণভোট চাওয়া হচ্ছে সেই গণভোটে কি ভোটারদের কাছে বলা হচ্ছে এই 38টি ধারা কি, তারা না জেনে হ্যাঁতে ভোট দিই, কিন্তু কেন হ্যাঁতে ভোট দেবো, কি জন্য দেবো সেটা কি বলেছেন? তার কি কোনো প্রচারপত্র জারি হয়েছে? আমি জানি না। জুলাই সনদ কি ঘরে ঘরে বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে? পৌঁছে দেওয়ার পরিশ্রম ছিল না যে তা না, সত্যি কথা সেটা কি হয়েছিল আমি জানি না। প্রত্যেকটা মানুষ কি জানেন যে জুলাই সনদের অর্থ কি, তার এটা রূপায়িত হলে হ্যাঁ ভোট জিতলে কি হবে? ফলে বাংলাদেশ একটা, আমি বলবো একটা মানে অদ্ভুত একটা টার্মোয়েলের মধ্যে আছে, মানে এটাকে সন্ধিক্ষণে বলাটা হচ্ছে কম বলা হবে। নানাবিধ জঙ্গি সন্ত্রাসবাদী হানা এবং তার সঙ্গে রাজনৈতিকের মত পরিবর্তন, আভ্যন্তরীণ রাজনৈতিক দলের মধ্যে একটা পরিবর্তন ঘটছে, সমস্ত বিষয়